আচ্ছা, দিনের সেকেন্ড ভিডিও করতে এসেছি। এই ভিডিওর টপিক আমার মেনলি মারুতেই ফোকাস থাকবে, কারণ মারু অলরেডি একটা ভিডিও দিয়েছে এবং সেই রিলেটেড একটা ভিডিও করব। আর তাছাড়া আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে, সেই কমেন্টটা আমি পড়বো। সেখানে সোমা একটা কমেন্ট করেছে, সেটারও উত্তর সোমা দিয়ে দিয়েছে। তবুও আমার মনে হলো যে একটু কিছু বলার দরকার। আরও একটা টপিক উৎপন্ন হয়েছে, যদিও সেটা আমি অনেকদিন আগেই দেখেছি, বাট সেটা নিয়েও দেখে অনেকে কথা বলছে, তাই আমার মনে হলো আমারও কিছু বলার দরকার। তো দ্যাটস ওয়াই আমি এই তিনটে মিলে ওভারঅল একটা ভিডিও করতে এসেছি। তো প্রথমে কমেন্টটা পড়ে নিই। তো আপনার কথায় আপনি নিজেই কন্ট্রাডিক্ট করছেন, আজ ও ভালো তো কাল সে ভালো, তাহলে আপনি কি করে মিডিল ওয়েতে চলছেন না বলে বলছেন? ঠিক মানতে পারলাম না। টিনা যেমন লো স্ট্যান্ডার্ডের, তার হাজব্যান্ডও ঠিক তাই। কি করে এদের মতো লোকেদের হয়ে ভিডিও করেন? নিজের স্ট্যান্ডার্ডটা একটু মেনটেন করতে হবে তো, কারণ এই পাকে হাত দিলে, যাকে নিয়ে বললেন টিনা বা তার হাজব্যান্ড, দুদিকেই আপনার লেভেলটাই লো হয়ে হবে, আর কিচ্ছু না। সেখানে সময় একটা উত্তর দিয়েছে, রুনাদি কিন্তু এখন এখানে কারোর পাশে দাঁড়াতে আসেনি, যার যেরকম দেখছে সেরকম বলছে। এরকম কোথায় লেখা আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলে দুজনকে নিয়ে বলতে গেলে নয় দুজনকেই খারাপ বলতে হবে, আর না হয় দুজনকেই ভালো বলতে হবে? টিনাকে কি বলতে ছাড়ে রুনাদি? এখানে কার কীরকম স্ট্যান্ডার্ড সেই দেখে কেউ কথা বলছে না, যার যেরকম অসভ্যতামি দেখছে তাকে সেরকমভাবেই বলছে, আর বলা উচিত। তার মানে এটা হয়ে যায় না আর একজনকে সাপোর্ট করছে। কে খারাপ, কে অতীব খারাপ, কার স্ট্যান্ডার্ড কীরকম, সেটা বোঝার মতো বুদ্ধি রুনাদির আছে। চোখের সামনে সবাই সব কিছু দেখতে পাচ্ছে। যাই হোক, এখানে সময় উত্তরটা আমার হয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি কি বলেছি? আমি মিডিলে থাকতে পছন্দ করি না। তার মানে এই নয় যে আমি খোকাকে সব সময় সব জিনিসে দোষী করব আর টিনাকে ফেয়ার বলে যাব, আবার টিনাকেও সব কিছুতে দোষী করব, খোকাকে ফেয়ার বলে যাব, এরকম নয়। আমার ভিডিও যারা রেগুলার বেসিস দেখে তারা জানে আমি টিনাকেও বলতে ছাড়ি না, আমি খোকাকেও বলতে ছাড়ি না, আমি দুজনকেই বলি। আর তার জন্যই আমার ঘরে মাসি পিসি, মানে ছোট্ট সোনার মাসি পিসি দুজনরাই আসে, এবং দুজনদের মধ্যে ফাইট হয়, আবার দুজনদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়, সব হয়। আমি দেখি প্রত্যেকটা কমেন্ট, আমি দেখি। অনেক কমেন্টে আমি লাভ রিয়াক্ট দিতে পারি না, মনে হয় যে এই জায়গায় আমার কথা বলা উচিত নয়, তাই কথা বলি না, এরকম অনেক হয়। কিন্তু আমি একমাত্র ক্রিয়েটার যার এখানে মাসি পিসি দুজনদের মধ্যে টাগুফার হয়। কখনো মাসিরা বেশি ভ্যালিড হয়, কখনো পিসিরা বেশি ভ্যালিড হয়। এর এর মানেটা কি? এর মানেটা আমি যদি কারোর পক্ষে হয়ে ভিডিও করতাম তাহলে অন্যরা এসে আমাকে সাপোর্ট করতো না। আমি কারোর পক্ষে হয়ে ভিডিও করি না, আমার যখন যেটা নিয়ে বলার মনে হয় আমি সেটা নিয়ে বলি। এইবার আপনি চলে গেছেন আমার স্ট্যান্ডার্ডে। প্রথম কথা হচ্ছে যে ভাই, আমি এখানে ভিডিও করতে এসেছি, কার কি স্ট্যান্ডার্ড, সে লো কি হাই সেটা দেখলে আমার চলবে না। আমার কন্ট্রোভার্সি এইসব স্ট্যান্ডার্ডের লোকেদের থেকে আমি পাই, তাহলে সেই সব লোকেদের নিয়েই তো আমাকে কাজ কারবার করতে হবে। তো এখানে ও লো স্ট্যান্ডার্ড কি ও হাই স্ট্যান্ডার্ড সেটা মানে হয় না। আর আমি তাদের নিয়ে কাজ করতে এসেছি, যাদের সঙ্গে আমি মিশতে আসিনি। আমার স্ট্যান্ডার্ড কি করে বিলো হবে, আমার স্ট্যান্ডার্ড কি করে লো হবে, আমার স্ট্যান্ডার্ড কি করে নেমে যাবে? কি কারণে বলছেন আপনি? আপনি কি আমাকে খোকা বা টিনুর সঙ্গে মিশতে দেখছেন, বা ওদের বাড়িতে যাতায়াত বা ওদের সঙ্গে সম্পর্ক সখ্যতা দেখেছেন? না তো। তাহলে আমার কাছে দুজনেই কন্টেন্ট। তাহলে দুজনেই যদি কন্টেন্ট হয়, তাদের সঙ্গে মেশার প্রশ্ন নেই। আর তাদের সঙ্গে মিশে তাদের সঙ্গে মাংস খাওয়া খাই, তাদের সঙ্গে পিকনিক করি, তাদের বাড়িতে গিয়ে সখ্যতা, তাদের গিফট দেওয়া দেই, তাদের বাড়িতে গিয়ে জন্মদিন পালন, কিছুই তো আমি করিনি। তাহলে আমার স্ট্যান্ডার্ড লো হলো কোত্থেকে? আপনার কথা অনুযায়ী যদি ওদের স্ট্যান্ডার্ড লো হয়, তাহলে আমি ওদের নিয়ে বলছি মানেই আমার স্ট্যান্ডার্ড লো? একদমই না। আমার এটা প্রফেশন। তাহলে আমার কি করে স্ট্যান্ডার্ডটা লো হলো? আপনি এটা কি করে বলছেন আমি বুঝতে পারলাম না। আর আপনি কি করে বলছেন এ কথা যে আমি বলেছি আমার লাইফে আমি নয় এক্সট্রিম লেভেলের ভালো, নয় এক্সট্রিম লেভেলের খারাপ। মিডিওকার জিনিসটা আমার পছন্দ না। কোথায় আমি মিডিওকার এখানে? হ্যাঁ, আপনারা অনেকে আমাকে দোগলা বলেন। কেন দোগলা বলেন? তার কারণ হচ্ছে আমি কাউকে সাপোর্ট করে কন্টিনিউ ভিডিও করি না, সেটা তো করব না। কারণ ভালো মন্দ দুজনের মধ্যেই রয়েছে, খারাপ জিনিস দুজনের মধ্যেই রয়েছে, প্রবলেম দুজনের মধ্যে রয়েছে। তাহলে আমি কেন কোনো একজনকে সাপোর্ট করে ভিডিও করে যাব? সেটা তো ভুল।
যেটুকুনি টিনার হয়ে আমি ভিডিও করেছিলাম, তখন যেটুকুনি বুঝেছিলাম সেই হয়ে টিনার ভিডিও করেছিলাম। কিন্তু পরবর্তীকালে দেখলাম যে না, তারও অনেক দোষ আছে, প্রচুর প্রবলেম আছে এবং অনেক মিথ্যা কথা বলেছে। তাহলে তখন তাকে নিয়েও কিন্তু আমি প্রচুর নেগেটিভ ভিডিও করি, কারণ আমি দেখেছি। আর সবথেকে বড় কথা, দেখো, এখানে আমি টিনা বা খোকা এদেরকে ভালোবাসতে আসিনি। আমি আমার চ্যানেলকে ভালোবাসি, আমার ইনকামের স্বার্থে আমি এখানে কাজ করতে এসেছি, আমার ইন্টারাকশান আমার ভিউয়ার্সদের সঙ্গে। হ্যাঁ, আমার ভিউয়ার্সরা সবসময় আমার সব কথাতে হ্যাঁ হ্যাঁ করবে এরম নয়। আমার অনেক ভিউয়ার্স আছে যারা আমাকে ভালোবাসে, সম্মান করে, রেসপেক্টও দেয়, কিন্তু আমার কথার সঙ্গে অনেক সময় সহমত হয় না, এবং তারা কিন্তু আমাকে দু কথা শুনিয়ে যায়, তাতে আমার কিচ্ছুই এসে যায় না। কারণ আমি জানি বাস্তবে আমার সঙ্গে আমার কোনো মানে ভিউয়ার্সের ভালো রিলেশন হতেই পারে, হেলদি রিলেশন হতেই পারে এই ভিডিওর মাধ্যমে, কিন্তু সে সবসময় আমার মতেই মত দেবে এরম তো কোনো কথা নেই। আমি আপনাদের অনেক দিন আগেই বলেছিলাম রাজনীতির ব্যাপারে, যে আমাদের ফ্যামিলিতে আমরা তিনজন আলাদা আলাদা রাজনীতি, মানে তিনজন তিন জায়গায়, মানে রাজনীতি তো কেউ করি না আমরা, কিন্তু তিনজনের মত আলাদা, ঠিক আছে, এবং তাদের যুক্তি তারা দেয় সেই মতে। তো তার মানে কি, তাদের সঙ্গে আমাদের রিলেশন নেই, মানে আমার হাজব্যান্ড আমার বরের সঙ্গে আমার রিলেশন নেই? ঝগড়া প্রতি মুহূর্তে হচ্ছে, কিছু না কিছু মতের বিরোধ হচ্ছে বলে, কিন্তু তার মানে তাদের মধ্যে রিলেশন নেই? মত সবসময় এক হতে পারে না। আমার এখানে প্রচুর ভিউয়ার্স আছে যারা, যখন আমি খোকাকে নিয়ে ভিডিও করি তখন এগেনস্টে কমেন্ট করতে আসে, কারণ তারা খোকাকে পছন্দ করে, হতেই পারে সেটা, খোকাকে পছন্দ করার পিছনে তাদের যুক্তি আছে। আবার আমার কিছু ভিউয়ার্স আছে যারা টিনাকে পছন্দ করে, এবং সেখানে টিনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করলে তারা এসে আমাকে বলে, ঠিক আছে, যে মানে তারা তাদের সাপেক্ষে যুক্তি দেয়। এটা বলে না যে তুমি কেন টিনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছো, এটা কেউ বলে না। কেউ না, খোকার ভিউয়ার্স না টিনার ভিউয়ার্স, কেউ বলে না যে তুমি কেন এটা করছো, কিন্তু তারা তাদের মতটা জানায়, এবং সেই মত আমার সঙ্গে আলাদা হয়, তাতে কি, সো হোয়াট? তার মানে কি, মানে তাদের সঙ্গে আমার মতবিরোধ হলো, ওই পার্টিকুলার ব্যাপারটাতে মত এক হলো না, হতেই পারে। তার জন্য তাদের না আমি কমেন্ট ডিলিট করি, না তাদের কিছু করি। হ্যাঁ, সবসময় সব কমেন্টে রিয়্যাক্ট দিই না, কিন্তু আমি কখনো কারোর কমেন্ট ডিলিট করি না। বেশ মানে কয়েক মাসের উপরে হয়ে গেল, একটাও কমেন্ট আমাকে ডিলিট করতে হয়নি। অনেক মাস আগে একবার আমাকে খুব নোংরা একটা কথা বলেছিল, যে কথাটা ভীষণই মানে চিপ সাউন্ড করছিল, সেই ভিডিওটা মানে সেই কমেন্টটা আমি শুধু ডিলিট করেছি। তারপরে প্রচুর নেগেটিভ কমেন্ট আসে। নেগেটিভ মানে আমাকে কেউ নেগেটিভ কমেন্ট করে না, কিন্তু আমি যে ভিডিওটা করি সেই ভিডিওটার সঙ্গে তারা একমত হয় না, এবং সেখান থেকে নেগেটিভ কমেন্ট করে। তো সেইটাই কিন্তু তখন আমি সেগুলোকে কিন্তু রেখে দিই, কারণ এটাই তো ব্যাপার, এটাই তো স্পোর্টিং স্পিরিট, যে আমার কাছে যে যেরকমই কমেন্ট করুক সবার কমেন্ট থাকবে, জল করবে। এবার সেই কমেন্ট দেখে অন্য কেউ সেটা নিয়ে আবার বলতে পারে, সেটা তাদের ব্যাপার, আমি তার মধ্যে ঢুকতে চাই না, ঠিক আছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। এখন ব্যাপারটা হচ্ছে যে টাকা চাওয়া নিয়ে একটা হয়েছে আবার, ঠিক আছে। তো সেই ব্যাপার নিয়ে দেখলাম কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে বলছে যে আমি যখন টাকা চেয়েছিলাম, হ্যাঁ, তো তাই নিয়ে অনেক কিছু হয়েছিল। এখন দেখছি অনেকেই টাকাটা চাইছে ফাইছে, হ্যানা ত্যানা, সেই ব্যাপারে কেউ কিছু বলছে না, হ্যানা ত্যানা এসব নানা কথা বলছে। তো বলছে সেই ক্রিয়েটার দুজনের নাম করবে না। তো আমরা তো জানি, মোটামুটি আমরাও তো কমিউনিটি পোস্ট দেখি। তো একটা ক্রিয়েটার যার বাবা অসুস্থ ছিলেন, যে কিনা সরকারি হসপিটালে ভর্তি করতে পারেনি, যেদিনকে ভোটের ডেট ছিল সেদিনকে, যেহেতু অসুস্থ হয়েছে, প্রাইভেটে দিয়েছে, এবং প্রাইভেটে হিউজ পরিমাণে খরচা, সেটাই উনি ব্যক্ত করেছেন এবং বলেছেন যে সরকারিতে দেয়াই ভালো, প্রাইভেটে দিলে এই এত টাকা খরচা এবং প্রচুর টাকার আমার প্রয়োজন পড়েছে। তো এবার উনি বলেছেন বিপদে কেউ হেল্প করে না, কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, সবার কথা, নিজের যতক্ষণ জোর থাকে ততক্ষণ। এই কথা তো সবাই জানি, এটা দামি কথা সব থেকে, যে নিজের জোরেই সব জোর। ওই তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওই আহারে উহুরেই করতে পারবে। হ্যাঁ, খুব রেয়ার, কারোর যদি খুব ভাগ্য ভালো হয়, খুব রেয়ার কোনো কেউ তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, নালে সবাই তোমাকে জ্ঞানই দেবে। এটাই বাস্তব। খুব কম লোকেই আছে যারা কিনা সেরকমভাবে সাহায্যের হাত বাড়ায়, ঠিক আছে। তো যাই হোক, তো সে সেই কথাটা ব্যক্ত করেছে, কিন্তু সেইখানে সে কিন্তু এটা বলেনি যে ইউটিউব থেকে আমাকে কেউ হেল্প করেনি, বা ইউটিউব থেকে আমি চেয়েছিলাম পাইনি, বা ইউটিউবের বন্ধুরা আমাকে দেয়নি, এরম কিন্তু বলেনি। আর তিনি কিন্তু কোনোভাবে ইউটিউবে বসে ধার করতেও বসেনি, আর ইউটিউবে বসে টাকা
কিউআর কোডের মাধ্যমে নিতেও বসেনি। উনি যেটা বলেছেন, আমি যেটুকুনি বুঝছিলাম, আমার ছোটো মাথায় যেটা বুঝি, যে উনি একটা মানে এর থেকে বলেছে যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরা কেউ কারণ নয়, আলটিমেটলি বিপদে পড়লে মানুষ চেনা যায় এবং তখন তোমার পাশে কেউ ইকোনমিক্যালি সাপোর্টের লোক তুমি পাবে না, এটা তিনি বর্ণনা করেছেন তার কমিউনিটির মাধ্যমে। সেখানে কিন্তু কোনোভাবেই টাকা চাওয়া, মানে ইউটিউবে এসে টাকা চাওয়ার কথা কিন্তু তিনি ব্যক্ত করেনি, বা ইউটিউবের বন্ধুরা আমাকে টাকা দেয়নি এরকম ধরনের কথা বলেনি, বা ইউটিউবের থেকে কোনোভাবে টাকা পাচ্ছি না, হেল্প পাচ্ছি না, এরম ধরনের কথাও তিনি বলেনি। উনি কিন্তু ওনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা বন্ধু যেগুলো ওদের নিজেদের রিলেশন, ভার্চুয়াল জগতে নয়, সেগুলোর কথা বলেছেন হয়তো, সেটাই আমি বুঝলাম। আচ্ছা, আর একজনের কথা বলেছে, সে তো মানে 10,000 টাকা ধার চেয়েছে এবং এটা বলেছে যে তার নামে কী সব কেস পেস হয়ে হবে, তাহলে তাকে কোর্টে যেতে হবে, তো খুব এমার্জেন্সি দরকার 10,000 টাকা ধার, এবং সেটা সে আবার 2,000 করে প্রতি মাসে দিয়ে দেবে। হ্যাঁ, 10,000 টাকা তার ধারের দরকার, এবং কেউ যদি দেয় খুব ভালো হয়। তো আমি দেখিনি সেখানে কোনো কেউ কমেন্ট করেছে বা কেউ দিয়েছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, তো কেন আমি একটা কথা বলি, এই ভদ্রমহিলাকে আমি বহুবার হাত পাততে দেখেছি সোশ্যাল মিডিয়ায় এসে, বহুবার। হ্যাঁ, তো কখনো ইলেকট্রিক বিল, কখনো বাচ্চাদের জন্য, কখনো হ্যানার জন্য, কখনো ত্যানার জন্য, কিছু না কিছু কারণে সে হাত পাতে। আমি মানছি তার দুটো ফুটফুটে বাচ্চা আছে, কিন্তু আমার যখন আমার সংসার আমাকে চালাতে হবে তখন আমাকে ইনকাম করতে হবে। সে আমি বিজনেস করে করি, ইউটিউব করে করি, অন্য প্রফেশন করে করি, যে করেই হোক আমাকে কিন্তু চালাতে হবে, ঠিক আছে? তো আমাকে কেউ কেন ধার দেবে, কী কারণে ধার দেবে? আমার অকওয়ার্ড পজিশান আমার বারবার হয়। হ্যাঁ, তাও তো ওনার অনেক ভিউয়ার্স ওনাকে নাকি ফিনান্সিয়ালি হেল্প করে, মানে ওনার মেয়ের খাতাপত্র বই ফই কেনাতে হেল্প করেছে, তারপরে শুনেছি কোনো সময় মানে স্কুলের টিউশন মানে ফ্রি এইসব দিয়েছে, এরকম অনেক ভিউয়ার্স আছে যারা ওনাকে বেশ অনেকটা সাপোর্ট করে, এবং প্রতি মাসে কোনো ভিউয়ার্স ওনার মেয়ের টিউশন খরচা পেন খাতা বই এসব কিনে দেয়, এরকমও শুনেছি, ঠিক আছে? ইউটিউব থেকে তাদের সঙ্গে আলাপ, এবং তারা ওই জানিয়েছে আর কি, তো তারা দিয়েছে। তো তারপরেও যদি তার ব্যক্তিগত কারণে আজকে 10,000 কাল 5,000 লাগে, ইলেকট্রিক বিলের জন্য টাকা লাগে, এর জন্য টাকা লাগে, আর সঙ্গে সঙ্গে এসে ইউটিউবে হাত পাততে বসে যায়, তাহলে লোকে তো বলবেই। হ্যাঁ, উনি বলতে পারেন আমি তো ভিক্ষা করতে বসিনি, আমি ধার চাইতে বসেছি। কেন ভাই? ইউটিউবের লোক কি পয়সা গচ্ছিত করে রেখে দিয়েছে যার যখন ধার পড়বে তাকে দিয়ে দেবো? এটা আবার কীরকম? সোশ্যাল মিডিয়ায় এসে টাকার কথা বলতে হবে কেন? আমার যদি ধার চাইতে হয়, আমার প্রচুর ভিউয়ার্স আছে যাদের সঙ্গে আমার কন্ট্যাক্ট আছে, তাদেরকে বলি যে ভিতরে যে আমার প্রয়োজন একটু দাও, আমি তোমাকে দিয়ে দেবো। সোশ্যাল মিডিয়ায় এসে ওপেন প্ল্যাটফর্মে এসে টাকা ধারের ব্যাপারটা কীরকম একটা অদ্ভুত শোনায় না? একদমই তো অদ্ভুত শোনাচ্ছে। তো যাই হোক, মানে সেটা হয়তো ভিক্ষা নেওয়া নয়, মানে ফেরত দিয়ে দেবে বলেছে, কিন্তু ধার তো ধারই হয়, সেটা ভিক্ষা, এটা ধার, ঠিক আছে? ধার তো ধারই হয়। তাহলে ইউটিউবের এইভাবে এসে টাকা চাওয়াটাকে আমি অন্তত কখনো সাপোর্ট করতে পারি না। এর আগেও দেখেছিলে একবার একটা মহিলার ব্যাপারে, সেখানেও সে তার মা ভর্তি হয়েছিল বলে সেখান থেকেও ফিনান্সিয়ালি টাকা চাওয়া হয়েছিল, সে নিয়েও অনেক কিছু কাণ্ড হয়েছিল। এবার আমরা জানি আরও একজন জাস্টের ব্যাপারটা, সেখানেও সে কিউআর কোডের না দিয়ে ফোন নাম্বার দিয়ে দিয়েছিল কমিউনিটি পোস্টে, এবং কিউআর কোড দেবে এরকম একটা বলছিল, তারপরে তো ম্যাডামের বারণ সত্ত্বে সেটা দেয়নি, কিন্তু ফোন নাম্বার দিয়ে দিয়েছিল, যদিও সে বলেছিল আমার ফোন নাম্বার ফেসবুকে অলরেডি পাবলিক আছে, অমুক তমুক হ্যান ত্যান এসব বলেছিল। তবু আমার মনে হয় যে যদি কোনো সহৃদয় ব্যক্তি দেওয়ার থাকে তাহলে সে মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে এমনি দিয়ে দেবে। সোশ্যাল মিডিয়াতে এসে ডাইরেক্টলি সবার কাছে গিয়ে টাকা ভিক্ষা চাওয়া বা ধার চাওয়া, এটা সত্যি খুব খারাপ। কারণ এখানে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের কি করতে দিয়েছে? আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আর্ন করতে দিয়েছে, যে তুমি তোমার কন্টেন্ট দেখিয়ে তুমি আর্ন করো, ভিক্ষা করো, এরকম কিন্তু বলেনি। তাহলে এখানে যখন কিউআর কোড দেওয়া হয় তাহলে সেটা তো ভিক্ষা করাই হয়ে গেল, তাই না? যে ভিক্ষা করছে, সোশ্যাল মিডিয়াতে এসে ভিক্ষা করে বেড়াচ্ছে, কারণ মানে তার ক্রিয়েটিভিটি কিছু নেই, কোনো ক্রিয়েটিভিটি কিছু নেই। এবং সেখানে কিসের কারণে ফান্ড তোলা হচ্ছে? কেউ কেস চালাচ্ছে তার জন্য, কারোর কেস হয়েছে তার জন্য, হ্যাঁ, হ্যান ত্যান,
কেউ অসুস্থ মায়ের ট্রিটমেন্ট, কেউ অসুস্থ বরের ট্রিটমেন্ট, কিছু না কিছু কারণে মানে করেছে। আমার কথা হচ্ছে টাকা তাকে তার বিপদে তার বন্ধুরা হেল্প করতেই পারে, ফিনান্সিয়ালি হেল্প করতে পারে, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে এসে কেন? কারোর সঙ্গে কারোর যোগাযোগ আছে, সে করতেই পারে। তো যাই হোক, এই মেন্টালিটিগুলো সত্যিই খুব খারাপ লাগে। আর কথা হচ্ছে আমি বুঝে পাই না, সে মাঝে মধ্যে ভিডিও করে, মাঝে মধ্যে ভিডিও করে না, সে মাঝে মধ্যে বিজনেসের জিনিসপত্র দেখায়, মাঝে মধ্যে দেখায় না। হ্যাঁ, আমি বুঝে পাই না যে কেন এসবগুলো করার কি মানে। আচ্ছা, তার মধ্যে আবার শুনছিলাম যে ম্যান্ডির ওখানে গিয়ে নাকি কোনো এক ভিউয়ার্স বলছিল যে এই ভদ্রমহিলা স্ক্যাম করে। কীরকম স্ক্যাম? মানে টাকা নিয়ে জিনিস দেয় না। তো পরবর্তীকালে শোনা যায় যে না, সেরকম কিছু না, ওর ফোন সুইচ অফ ছিল, সেই ভদ্রমহিলা ফোন করে পায়নি বলে ম্যান্ডিকে ফোন মানে কমেন্ট বক্সে গিয়ে বলেছে, এবং তারপর জানা গেছে যে ঠিকানা ভুলভাল হয়ে গেছিলো, পিন নাম্বার, ফোন নাম্বার এসব কিছু ভুলভাল হয়ে গেছিলো, যার জন্য জিনিসটা ঠিকমতো জায়গায় ডেলিভারি হয়নি। আবার মানে জিনিসটা যে সেলার পাঠিয়েছিল তার কাছে চলে এসেছিলো, আর তারপরে সে টাকা ফেরত দিয়ে দিয়েছে, মানে যে বায়ার্স তাকে টাকাটা ফেরত দিয়ে দিয়েছে। এবং সেই বায়ার্স আবার এসে কমিউনিটি পোস্টে কমেন্টও করে যে আমি টাকা পেয়ে গেছি, আমার একটু ভুল বুঝেছিলাম, হ্যাঁ না তেনা, এইসবগুলো কিন্তু হয়েছে। আমার কথা হচ্ছে যে যখনই মানে কেউ কিছু পায় না, তখন সেখানে যখন ফোন নাম্বার পাচ্ছেন তখন ম্যান্ডির কাছে গিয়ে জিজ্ঞেস করে কেন? আমি তো বুঝে পারলাম না। ম্যান্ডির কাছে গিয়ে হাইলাইট করলো কেন? যাতে সেই জিনিসটা সবার চোখে পড়ে আর লোকে যাতে বলে, এর জন্য কি জানি। তো যাই হোক, এই মোটামুটি শুনেছি। এইবার চলে যাই আমি মারুর বিষয়। মারু আজকের ভিডিও করেছে, যেখানে ক্ল্যারিফিকেশান দিয়েছে। আজকের যে ভিডিওটা মারু দিয়েছে, সেই ভিডিওটার মধ্যে 3 দিনের ভিডিও আছে। প্রথম 2 দিনের ভিডিও আছে, মানে যেদিনকে মারু চলে এসেছে, মানে স্বাদের দিন চলে এসেছিলো রাত্রিবেলা, পরের দিন সকালের ভিডিও ছিল, আর তার পরের দিন ছিল, মানে স্বাদের পরপর 2 দিন ভিডিও ছিল, প্লাস আজকে সকালবেলা কিছু একটা বক্তব্য দিয়ে ভিডিওটা কমপ্লিট করে ও ভিডিওটাকে ছেড়েছে। এবার কি করে তুমি বুঝলে যে আজকের ভিডিওটা কমপ্লিট করেছে? তার কারণ হচ্ছে ও দেবশ্রী আর সু দুজনকেই উত্তর দিয়েছে। তাদের যে কথাগুলো ছিল, যেসব ভিডিওতে বক্তব্যগুলো ছিল, তাতে উত্তর দিয়েছে। এবং ওখানে দেবশ্রীদি বলেছিল যে ও যখন গিফট আনবক্সিং করছিল তখন যে নাইটি পরেছিল, তো বারবার নাইটিটা তুলছিল, ভীষণ অকওয়ার্ড লাগছিল, কারণ মানে ওর জায়গা মানে হেভি জিনিস, তো নাইটিটা আমি নেমে যাচ্ছিলো, নিজেই অকওয়ার্ড ফিল করছিল, তো দেখতে খুব বিশ্রী লাগছিল। তো তার জন্য বলেছিল নয় শাড়ি পরে, নালে একটা ওড়না নিয়ে বসা উচিত ছিল। তো সেটা ও স্বীকার করেছে এবং বলেছে পরবর্তীকালে ওরকম করেই করবে। তো যাই হোক, এটা একটা ব্যাপার। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে সিলিন্ডারের কথাও দেবশ্রীদি বলেছিল যে সিলিন্ডারটা কোত্থেকে এলো, তুই তো সিলিন্ডার শ্বশুরবাড়ির সিলিন্ডার তুই নিয়ে এসেছিলিস, তাহলে আবার ওখানে কি করে সিলিন্ডার গেল? তো সেই জন্য কাঁধে করে সিলিন্ডার এনে, সিলিন্ডার যে ওদের বাড়ি থেকেই নিয়ে গেছিলো আবার ওদের বাড়ি থেকেই নিয়ে এসেছে, এই সবগুলো বক্তব্য রেখে একটা ভিডিওতে মানে ও বক্তব্য রেখেছে। তাহলে দেবশ্রীদির দুটো কথার উত্তর দিয়েছে। আর এদিকে আমাদের সু বলেছে যে মানে মারুর যে মানে অনুষ্ঠানগুলো হয়েছে, রিচুয়ালসগুলো হয়েছে, সেগুলো হতেই পারে, সেটাতে কোনো অসুবিধে নেই, কিন্তু মারও মিথ্যা কথা বলছে। মারও নিজে জানে যেগুলো কন্টেন্টের জন্য একটার পর একটা করেছে, বৌভাতের অনুষ্ঠান, স্বাদের অনুষ্ঠান এবং ভাত কাপড়ের অনুষ্ঠান, মানে বিয়ে, বৌভাত, এই ভাত কাপড়ের অনুষ্ঠান সমস্ত কিছু একসাথে করেছে, করে ছেড়ে দিয়েছে। আর সেখানে মারু মিথ্যা কথা বলছে। এবার এইখানে মারু আবার অবজেকশন তুলেছে যে আমি মিথ্যা কথা বলিনি, আমার সত্যি শ্বশুরবাড়ির লোকেদের যা নিয়ম সেগুলোই দেখানো হয়েছে। এবার আমিও জানি যে ভাত কাপড়ের অনুষ্ঠানে ওরকম ভাত দেয়, ঘি ভাত দেয়, আর আমিও জানি কলাতলায় স্নান করাটা পুরো হচ্ছে তোমার বিয়ের দিনে হলুদের সময় এরকম করে স্নান করায়, কিন্তু এই যে নিয়মগুলো ওরা করবে সেটা আমার জানা ছিল না। আর আমি স্নান করে নিয়েছিলাম, আমি আমার বর দুজনেই স্নান করে নিয়েছিলাম। যদি জানতাম কলাতলা হলুদের এরকম নিয়ম আছে হবে, তাহলে আমি একটা নতুন শাড়ি কিনতাম, ওর জন্য একটা নতুন পাঞ্জাবি কিনতাম এবং সেই পরে হলুদটা খেলতাম, কিন্তু আমি এই নিয়মটা জানতাম না। আর ওই ভাত দেওয়ার নিয়মটাও আমি জানতাম না। আমাকে ডাকা হলো, বললো তোমার আর একটা কাজ আছে, বলে সেই কাজটা করতে দিল। এইবার ও মারু বলেছে যে প্রচুর লোক বলেছে আমাদের এরকম নিয়ম নেই, তোমার এটা কি নিয়ম? প্রথম দেখলাম এই নিয়ম, কিন্তু তার মধ্যে গুটি কয়েকজন বলেছে আমাদের এরকম নিয়ম আছে, এবং তার মানে কারণ না কারণ এরকম নিয়ম আছে। তাহলে আমি মিথ্যা বলিনি, আমার
আমার শ্বশুরবাড়ির নিয়মটা আমি পালন করেছি। এইবার এখান থেকে আমার কিছু বলার আছে, সেটা হচ্ছে আমার এখানে প্রিয়াঙ্কা হালদার বলে একজন কমেন্ট করে, যে কিনা হচ্ছে বাইরে থাকে, ঠিক আছে, আউট অফ স্টেশন থাকে। তো সে বলল যে তার মেয়ের অন্নপ্রাশন যখন হয়েছিল তখন কিন্তু সমস্ত রিচুয়ালসগুলো একটা 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 করে করা হয়েছিল। কারণ হচ্ছে হ্যাঁ, অন্নপ্রাশন যখন হয়েছিল তখন যে যে অনুষ্ঠানগুলো বাকি ছিল আগের সমস্ত অনুষ্ঠান একসাথে করা ছিল। যেহেতু তারা বিদেশে থাকে তাই একসঙ্গে মানে ওই অনুষ্ঠানগুলো করা হয়নি বলে ওই জন্য একসাথে করা হয়েছিল। তো এরকম হয় যে যদি মানে স্বাদের আগের অনুষ্ঠানগুলো পেন্ডিং থাকে তাহলে অনেকে এরকম এরকম করে একসাথে স্বাদের অনুষ্ঠান করে। আবার অনেকে আমার কাছেও একজন কমেন্ট করেছে যে হ্যাঁ এরকম অনুষ্ঠান আমি দেখেছি, আমার কার কথা বলেছে, আমার এর বাড়িতে এরকম অনুষ্ঠান হয়েছে দেখেছি। তবে বেশিরভাগ লোকেরই মত যেহেতু ওদের শ্বশুরবাড়িতে আগে কোনো নিয়ম অনুষ্ঠান পালন করা হয়নি, মানে ওদের বিয়েটা তো জানো তোমরা রেজিস্ট্রি ম্যারেজ করে হয়েছে, তারপরে সিঁদুর দান একটা হয়েছে, কিন্তু স্পেশালি যে হলুদ খেলে বিয়ে বা বধূবরণ বা হচ্ছে ভাত খাপড় এইসবের অনুষ্ঠান তো কিছু হয়নি। তাই হয়তো আমাদের এর কী যেন বলে মারুর শাশুড়ি সেই অনুষ্ঠানগুলো একত্রিত করেছে। কিন্তু সেইখানে আমার মারু একটা কথা বলল যে শুধু তো আমার শাশুড়ি মা ছিল না, ওখানে তো আমার মানে পাড়া প্রতিবেশী অনেক ছিল, তো তাদেরও যদি নিয়ম না থাকতো তাহলেও তারাও তো বলতো না, তারা কি করে এসে বলবে, তারা নিয়ম দেখছে, ভালো লাগছে অনুষ্ঠান হচ্ছে, তার জন্য কিছু বলার নেই। কিন্তু যদি এরকম মনে করে যেহেতু কোনো অনুষ্ঠান হয়নি তাই জন্য, কারণ নোখ কাটিয়েছে ওদেরকে, নোখ কাটিয়ে মানে যেহেতু মাসের স্বাদ তাই জন্য নোখ কাটিয়েছে, নোখ কেটে ওরা স্নান করেছে, তারপরে মানে হলুদ মেখে স্নান হয়েছে। তো সেই জন্য হচ্ছে প্রথমে নখ কেটে স্নান করেছে বাড়ি ঘরের ভিতরে, তারপর আবার এরকম স্নান হয়েছে। তো ওদের ওই জন্য ওই নিয়মটা আছে, এগুলোর সম্বন্ধে মারু অবগত ছিল না। এবং মারু এর বক্তব্য যে এর পরেও যদি কারোর কোনো অবজেকশন থাকে তাহলে আমি আমার শাশুড়ির কাছে গিয়ে এই জিনিসগুলো নিয়ে বক্তব্য রাখবো, উনি কি বলেন শুনবো। না না, আমাদের সেটা দেখার দরকার নেই তোর শাশুড়ি কি বলছে না বলছে, বা তোদের এইভাবে প্রমাণ খেলা খেলতে হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখ, তুইও বুঝতে পারছিস, আমরাও বুঝতে পারছি যে এই নিয়মগুলো আমরা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখিনি, দু একজন এক্সেপশনাল বলেছে হ্যাঁ আছে নিয়ম। তাহলে স্বাভাবিক যেই নিয়মটা আমরা একদমই দেখিনি তাহলে সেই নিয়মটা হঠাৎ করে চোখে পড়লে লোকে তো বলবেই এই কথা। আর যেহেতু তোদের অনুষ্ঠানগুলো হয়নি সেহেতু মনে হয়েছে যে হ্যাঁ হয়তো মারু এই অনুষ্ঠানগুলোকে মিস করেছে, তাই হয়তো মারু আবার এই অনুষ্ঠানের এই রীতিনীতিগুলো করতে বলেছে কন্টেন্টের জন্য, আর সেই জন্য এই মারু এই নিয়মগুলো করেছে। তো যাই হোক, গ্যাসের ব্যাপারটাও সলিউশন করে দিয়েছে। আর একটা ব্যাপার বলেছে যে কেন দেবশ্রীদি বলছে কেন এত তাড়াহুড়ো করে গিফট আনবক্সিং করলি, একটু ধীরে সুস্থে সুন্দর করে শাড়ি ফাড়ি পরে প্রেজেন্ট করে তো করতে পারতিস। তখন সেখানেও মারে উত্তর দিয়েছে যে আমরা হচ্ছে সেই দিনই বাড়ি ফিরে এসেছিলাম, মানে সেই দিন ভোরবেলায় গিয়েছিলাম আবার সেই দিন রাত্রিবেলায় বাড়ি ফিরে এসেছিলাম, তাই সবাই যখন ছিল সেই সময় গিফট আনবক্সিং করেছি, দেরি করিনি, কারণ বাড়িতে নিয়ে এসে করলে ওরা অনেকেই থাকতে পারতো না, তো এইগুলো দেখতে সত্যি পাড়ার লোক বাড়ির লোকেরা ভালোবাসে, তার জন্য সবার সামনে আনবক্সিংটা করেছে। এইগুলো সব কিছুই আর কি মারু উত্তর দিয়ে দিয়েছে। তো যাই হয়েছে ভালো হয়েছে, মারু খুব ভদ্রভাবে ডিসেন্টলি উত্তর দিয়েছে, এটা খুব ভালো। ওই চ্যাটমা কথা বলে ওভার ভিডিও মানে কমেন্ট বক্সে না উত্তর দিয়ে তার থেকে একটা ক্ল্যারিফিকেশান ভিডিও এরকমভাবে পরিষ্কার এসে বলা, সেটা বরং অনেক ভালো। এবং ও খুব খুশি হয়েছে ওর ভিডিওগুলো সবাই দেখে আনন্দ পেয়েছে বলে, এবং ওর স্বাদের অনুষ্ঠানের ভিডিও এবং আনবক্সিংয়ের ভিডিও দেখে সবাই ভালো বলেছে, ওটাতে ও খুব খুশি হয়েছে এবং ওর বাচ্চার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। এবার আর একটা কথা বললো ওর বর যে 9 মাসের 7টা এত বড় করে দেবো না, কিন্তু সেই 7টা দেবো যদি আমাদের মারু দিতে দেয়। হ্যাঁ, অনেকের ডেলিভারি আগে হয়ে যায়, সেই জন্য মারুর বর এই কথাটা বলেছে, ঠিক আছে। তো মারুর বরের এই এক্সট্রা কথাগুলো বলবার জন্যই কিন্তু সমস্যার সৃষ্টি হয়, আমি কিন্তু আগেও বলেছি। এইটা কিন্তু মারুর বরকে ঠিক করতে হবে। মারু, তুই এই যে কথাগুলো চ্যাংচ্যাং করে বলছিলিস যে তোর বর কেন এত কাজ করছে, তাহলে কথা বলবে না, হ্যাঁ না ত্যানা, দেখ কথা বলা খারাপ জিনিস নয়, কিন্তু বেশি বকা খারাপ জিনিস। আর তোর বর প্রচুর লুজ টক করে, এটা শিখতে হবে। সোশ্যাল মিডিয়াতে এসে যদি এত লুজ টক করে তাহলে ট্রোল হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে, তাই লুজ টক করতে বারণ করবি, দেখবি ব্যাপারটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। সব জিনিসটাকে স্পোর্টিংলি নিতে শিখবি, যে কেন বলছে আমার বর কি এমন বলে, তোর কাছে অনেক কিছু ভালো লাগতে পারে, বাইরের লোকের কাছে তো ভালো লাগবে না, তাহলে কোথায় কোথায় ফল্ট হচ্ছে সেগুলো জেনে যদি ঠিক করতে পারে তাহলে সেটা ভালো হবে। আর তোর বর তো বলেছে যে আমাদেরকে বলবে আমাদের ভুল হলে, তো সেগুলো আমরা ঠিক করব, তাহলে সেগুলো যদি বলে সেগুলোকে নিতে পারিস না কেন বলতো?
তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।